ডালে উঠে রাত দিন নাচি আয় দিন দিন ডালে উঠে রাত দিন নাচি আয় দিন দিন আর খালি গীত গাই নিয়ে আয় গাছে চড়া মোর নিয়ে আয় গাছে চড়া মোর। গল্পে মহাকালের এবারের আয়োজন হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক রাতের ইতিহাস। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গায়ের বন্ধু চাটুর্যে বেঁচে থেকে সবাইকে যেমন জ্বালিয়েছিল, মরেও আমাদের কজনকে তেমনই জ্বালিয়ে গেল। তার মরা উচিত ছিল ফাঁসি কাঠে, কিন্তু সে মরল বিছানায় শুয়ে। আজ কদিন ধরে ভীষণ বাদলা নেমেছে। মেঘের আড়ালে সূর্যি ঠাকুর দিব্যি ঘুম দিচ্ছেন। থেকে থেকে বাজের গুড়গুড়নি, তবে তা সূর্যি ঠাকুরের নাক ডাকার আওয়াজ বোধ করি নয়। দিনরাত বৃষ্টির কামাই নেই, কখনো মুষলধারে, কখনো টিপ টিপ করে। দিনের বেলায় চারদিক ঘুটঘুট করছে, রাত হলে তো কথাই নেই। এই ভিজে অন্ধকার রাতে দুর্দান্ত রঘু চাটুর্যে হঠাৎ পটল তুলে বসল। রঘুকে সবাই ভয় আর ঘেন্না করত, তার ওপরে এই দুর্যোগ। আর শ্মশান হচ্ছে গা থেকে 4 মাইল দূরে, কাজেই মরা নিয়ে যেতে কেউই রাজি হতে চাইল না। নরকে নিয়ে যাওয়ার সময়ে যমদূতেরা যদি রঘুর দেহটাকেও সঙ্গে করে নিয়ে নরকের অগ্নিকুণ্ডে ফেলে দিত, তাহলে আমরা হাঁপ ছেড়ে বাঁচতুম। কিন্তু তা যখন হলো না, তখন আর কি করি? রঘুর বুড়ি মায়ের কান্নাকাটি শুনে আমরা 4 জনেই মরা নিয়ে শ্মশানে যেতে রাজি হলুম। টিপ টিপ করে ইলশে গুড়ি ঝরছে তো ঝরছেই, পথে প্যাচ প্যাচ করছে কাদা, আর চারদিকে থমথম করছে মিশমিশে কালো রাত। একটা ভারী মরা কাঁধে করে আমাদের 4 জনকে এই 4 মাইল দুর্গম বনপথ পার হতে যে প্রাণান্ত পরিশ্রম করতে হবে, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। বাইরে পা দিতে না দিতেই মাথার ওপরকার বটগাছের ডাল থেকে চ্যাঁ চ্যাঁ করে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল। সেই অলক্ষণে ডাক শুনে মধুখুরো হরিবল 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 এই বলে প্রাণপ্রণে চিৎকার করতে লাগলেন। মাধব বলল, রঘু, আমাদের সহজে নিষ্কৃতি দেবে বলে মনে হচ্ছে না। আজকের রাতটা ভালোই ভালোই কাটলে বাঁচি রে। মানিক ক্ষীণ স্বরে বলল, রাম 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 রাম। আমি মুখে আর কিছু বললুম না। রঘুর চাকর খেদা লণ্ঠন নিয়ে আগে চলল, তার পেছনে পেছনে পিছল পথে খুব সাবধানে মরার খাট কাঁধে আমরা অগ্রসর হলুম। এই খেদা শুধু রঘুর চাকর নয়, সে ছিল তার সমস্ত পাপ কাজের সঙ্গী। তার চেহারা যেমন দুশ্মন, তার স্বভাবও তেমনই কুৎসিত। তার ওই 2খানা কালো কালো হাত কত যে ডাকাতি, রাহাজানি আর চুরি জোটচুরি করেছে, সে আর হিসাব করে বলা যায় না। রঘু ছাড়া আর কেউ তাকে ভালোবাসত না।
গা ছেড়ে মাঠ, তারপর বনের ভেতর দিয়ে পথ, তারপর আবার মাঠ, তারপর নদীর ধারে শ্মশান। কিন্তু আজকের ঘুটঘুটে অন্ধকারে মাঠ আর বন, আকাশ আর পৃথিবী সব একসা হয়ে গেছে। তাদের অস্তিত্ব বোঝা যাচ্ছিল শুধু মাঝে মাঝে জ্বলে ওঠা বিদ্যুতের আলোয়। খেদার লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলে, অন্ধকারের নিবিড়তাই যেন আরো ভালো করে দেখিয়ে দিচ্ছিল। মাঠ দিয়ে খানিক এগুবার পরেই পেছন থেকে খুড়ো হঠাৎ বলে উঠলেন, এই, আমার মনে হচ্ছে আমার পেছনে পেছনে কে যেন আসছে। খেদা লণ্ঠনটা মাথার উপরে তুলে সেই মৃদু আলোর সাহায্যে পেছন দিকটা দেখবার চেষ্টা করে বলল, কই কই, কেউ তো নেই কর্তা। খুড়ো, এই দুর্যোগে আর অন্ধকারে কে আর শখ করে মাঠের মধ্যিখানে ভিজতে আর হোঁচট খেতে আসবে শুনি? কারুকে আর ভূতে পাইনি তো। মানিক শুকনো গলায় বলল, আবার ও নাম কেন? রাম 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 রাম। মাঠ ছেড়ে বনে এসে পড়লুম। চলতে চলতে মনে হতে লাগলো বনের গাছপালার সঙ্গে ঝোড়ো হাওয়ার অন্ধকার যেন দোল খাচ্ছে। চলতে চলতে আমাদের সকলেরই গা ছমছম করতে লাগলো। মধুখুড়ো ফের বললেন, নিশ্চয়ই কেউ আমাদের পিছু পিছু আসছে। এবারে আমি খুব কাছেই পায়ের শব্দ শুনতে পেলুম রে। খেদা আবার পেছন দিকটা দেখে ঘাড় নেড়ে বলল, কেউ নেই তো কর্তা। ভুল শুনছো খুড়ো তুমি। মাধব বলল, ভুল নাও হতে পারে, শুনেছি এই বনে ব্রহ্মদৈত্যের বাস আছে। মানিক মৃদু স্বরে বলল, রাম রাম রাম। বনের মাঝখানে এসে কাঁধ থেকে খাট নামিয়ে আমরা একটু জিরোতে লাগলুম। আমরা কজন ছাড়া পৃথিবীতে যে আরো প্রাণী আছে এতক্ষণ পরে তার সাড়া পাওয়া গেল। কিছু পরেই শুনতে পেলুম সেই অসময়ে বনের ভেতরে হেরে গলায় কে গান গাইছে। খাটে শুয়ে কে যায়, কে যায় ও। খাটে শুয়ে কে যায়, কে যায় ও। পায়ে হেঁটে চলে আয়, বসে বসে কথা কই। পায়ে হেঁটে চলে আয়, বসে বসে কথা কই। বন ডাকে শস্য করে মন আজি আধি ভোরে। আহা, বন ডাকে শস্য করে মন আজি আধি ভোরে। দুধ ভাতি খাবি যদি কাছে আয়, কাছে আয়। দুধ ভাতি খাবে যদি কাছে আয়, বলি কই কই। গানের আওয়াজ ক্রমেই আমাদের দিকে আসছে। আমরা সবাই ভয়ে হরিবোল দিয়ে উঠলুম। হরিবোল 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 হরিবোল, বলো রে। মানিক শুধু রাম 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 এই বলে চেঁচাতে লাগলো। গান চলল, পচা মরা ভালো নয়, পোকাকার পেটে সাপ। পচা মরা ভালো নয়, পোকাকার পেটে সাপ। বুড়ো হারে নরে চরে যেতে পরে আমি রাজি নই। ডালে উঠে রাত দিন নাচি আয়, ধিম 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 ধিম।
আর খালি গীত গাই নিয়ে আয় নিয়ে আয় গাছে চড়া মই হায় হায় আর খালি গীত গাই নিয়ে আয় গাছে চড়া মই ব্যাঙা চিরা ডাকবে না ফিঙে জেগে থাকবে না এত রোদে ঘুরে ঘুরে হোস কেন জলে ভেজা খইয়া জলে ভেজা খই ও মামদ ও পেচো কেন মিছে খাস কেছো ও মামদ ও পেচো কেন মিছে খাস কেছো আকাশকে দে মারিয়ে পা বাড়িয়ে কর হই হই খাবি আই টিকটিকি হাসি আসে দেখ দেখি হাস হাস মরা হাস কথা যা চই 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 ঠ্যাং চলে শুয়ে শুয়ে কার পোলা পেলে পুয়ে পাতে মোরে কাঁচা মাথা দিবি নাকি বেশ তাই খাটে শুয়ে কে যায় ওই কে যায় রে এ কি অদ্ভুত গান, এ কি বিটকেলে আর ভয়ানক সুর। তাড়াতাড়ি মরার খাট নিয়ে আমরা শ্মশানের দিকে ছুটে চললুম। শ্মশানে এসে খাট নামিয়ে আগে খুব খানিকটা হাঁপিয়ে নিলুম। তারপর মাধব বলল, বনের ভেতর যে গান গাইছিল সে মানুষ নয়। নরক থেকে রঘুর সাঙ্গপাঙ্গরা বোধ হয় তাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে এসেছিল। রঘুর চাকর খেদা রেগে খুড়োর দিকে কটমট করে তাকিয়ে রইল। মানিক এত ভয় পেয়েছিল যে কথা চুলোই যাক তার মুখ দিয়ে রাম রাম শব্দ পর্যন্ত বেরুল না। আমি বললাম, ওসব বাজে কথা বন্ধ করো, এখন জঙ্গলে গিয়ে আবার কাঠ কেটে আনতে হবে। অদৃষ্টে আজ অনেক কষ্টই আছে, এই কদিনের বর্ষায় ভেজা কাঠ দিয়ে কি আর চিতা জ্বলবে? কিভাবে যে জ্বলবে তা আমি জানি না, তবু তো চেষ্টা করতে হবে। নাও উঠে পড়ো। আমি আর কোথাও যাচ্ছি না। তবে তুমি এখানেই থাকো। একলাই? তবে কাজেই। ওরে বাপরে, একলা বসে আবার যদি সেই গান শুনতে পাই তাহলে আমি আর বাঁচব না। এই খেদা, আমার সঙ্গে থাক না খেদা। অগত্যা সেই ব্যবস্থাই করতে হলো। আমি, মধুখুড়ো আর মাধব লণ্ঠন আর কুড়োল নিয়ে জঙ্গলের ভেতরে কাঠ কাটতে চললুম। অন্ধকারের সঙ্গে কোলাকুলি করে আকাশ যখন ক্রমাগত জল ঢেলে যাচ্ছিল, আমাদের ডান দিকে অদৃশ্য নদী বয়ে যাচ্ছে। তার জলকল্লোল শোনাচ্ছে ঠিক যেন ডাইনির কান্নার মতো। বাঁ দিকে এক মাঠ ভরা অন্ধকারের ভেতর থেকে বাতাসের হাহাকার শোনাচ্ছে যেন কোনো মরমর রোগীর আর্তনাদের মতন। পেছনে শ্মশান, তার বুকে চেপে বসে কাল রাত্রির স্তব্ধতাও যেন আজ ঠুকরে ঠুকরে কেঁদে উঠছে। আচম্বিতে একদল শেয়ালও আবার চিৎকার করে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে দেখলুম একটা মানুষের মূর্তি মাঠের অন্ধকার ভেদ করে একেবারে আমাদের সামনে আবির্ভূত হল। বেজায় ঠ্যাঙা আর লিকলিকে সরু তার দেহ, একরাশ পাকা গোঁফদাড়ি আর ৩-৪ হাত লম্বা জটাই ঘেরা মুখের ভেতরে খুব বড় বড় ড্যাব ড্যাবে চোখ দুটো যেন দপদপিয়ে জ্বলে জ্বলে উঠছে। লোকটা আমাদের দিকে ফিরেও তাকালো না, হন হন করে শ্মশানের দিকে এগিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আমি চুপি চুপি বলল, পাগল পাগল হয়তো। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাধব বলল,
ভূত, ভূত, ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য। চুপ, চুপ। ওই শোন, আবার সেই গান। ভেঙে চলে শুয়ে শুয়ে কার বোলা পেলে পুয়ে, ভেঙে চলে শুয়ে শুয়ে কার বোলা পেলে পুয়ে, পাতে মোর কাঁচা মাথা দিবি নাকি? বেশ তাই সই, তাই সই। প্রত্যেকে এক এক বোঝা কাঠ ঘাড়ে করে আবার শ্মশানের দিকে ফিরল। মধুখুড়ো বললেন, শ্মশানের দিকে যেতে আর পা উঠছে না। ফের যদি সেই মূর্তির সঙ্গে দেখা হয়। মাধব বলল, কাজ নেই শ্মশানে গিয়ে, চলো আমরা এখান থেকেই পালিয়ে যাই। আমি বললুম, তা কি আবার হয়? শ্মশানে আমাদের লোকেরা বসে আছে। মধুখুড়ো হতাশভাবে ঘাড় নাড়তে নাড়তে বলল, শ্মশানে তারা কি আর এতক্ষণ আছে? গিয়ে দেখবি তারা কোন কালে লম্বা দিয়েছে। আর সেই মূর্তিটা দিব্যি আরামে দোপা ছড়িয়ে বসে রঘুর মরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পাগলের মতন যাতা বকো না খুড়ো। হঠাৎ আবার শোনা গেল, ডালে উঠে রাত দিন নাচি আয় দিন দিন, ডালে উঠে রাত দিন নাচি আয় দিন দিন, আর খালি গীত গাই নিয়ে আয় নিয়ে আয়, গাছে চড়া মোর নিয়ে আয় গাছে চড়া মোর। আমরা ভয়ে কাঠ হয়ে থমকে দাঁড়িয়ে পড়লুম। শ্মশানের দিক থেকে আসছে। এবারে আর একটা নয়, দুটো মূর্তি। প্রথম মূর্তিটার মুখের পানে তাকিয়েই আমার বুকটা যেন হিম হিম করে গেল। এ যে রঘু চ্যাটার্জে, যার মরা আমরা কাঁধে করে শ্মশানে বয়ে এনেছি। হ্যাঁ, রঘু, এ রঘু, এ রঘু ছাড়া আর কেউ নয়। আর রঘুর পেছনে পেছনে চলেছে পোষা কুকুরের মতো তার চাকর খেদা। দেখতে দেখতে অন্ধকারের ভেতরে তারা অদৃশ্য হয়ে গেল। ছুটতে ছুটতে তিনজনে আবার শ্মশানে এসে পড়ল। দেখলুম মরার খাটের পাশে বসে একলা মানিক বলির পাঠার মতো কেঁপে কেঁপে মরছে। মধুখুড়ো তাড়াতাড়ি শুধলেন, মানিক, মানিক, ব্যাপার কি? আধমরার মতন ধুকতে ধুকতে মানিক বলল, কিছু জানি না খুড়ো, আমি আর এখানে থাকবো না। আবার সেই গান শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান হয়ে দেখি আমাকে এখানে একলা ফেলে খেদা রাস্কেল লম্বা দিয়েছে। খাটের ওপরে কাপড় ঢাকা মরা তো ঠিকই রয়েছে, তবে কি আমরা যা দেখেছি তা চোখের ভুল? মধুখুড়ো এক টানে মরার কাপড়খানা সরিয়ে দিলেন। সবিস্ময়ে দেখল খাটের ওপরে মরা আছে বটে, কিন্তু তা রঘু চাটুর্যের মৃতদেহ নয়। এই খানিক আগে মাঠের ভেতরে যে জটাদাড়িওয়ালা রোগা ও ঠ্যাঙা মূর্তিটাকে দেখেছিল, এটা হচ্ছে তারই দেহ, মরে একেবারে আড়ষ্ট হয়ে খাটের উপরে পড়ে রয়েছে। আমরা সবাই একসঙ্গে আর্তনাদ করে শ্মশান থেকে পলায়ন করলুম। পালা! এই পালা রে! পালা রে! বাড়িতে ফিরে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলুম। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বিছানার ওপরে উঠে বসে শুনলুম সদর দরজায় কড়া নাড়তে নাড়তে আমার নাম ধরে কে যেন
কার্তিক স্বরে ডাকছে, অবনী, অবনী, অবনী। এই অসময়ে কে আবার জ্বালাতে এলো? বিরক্ত হয়ে ঘরের দরজা খুলে বাইরে এসেই শুনলুম পথের ওপরে দাঁড়িয়ে কে যেন গান গাইছে। খাবিয়াই টিকি টিকি আসে হাতি ডাকি দিকি, খাবিয়াই টিকি টিকি আসে হাতি ডাকি দিকি, হাসে ভাস মরা হাস কোথা যাস কোথা যাস, হাসে ভাস মরা হাস কোথা যাস কোথা যাস, চই 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 চই। শিউরে ওঠে আবার ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিল। পরের দিন সকালেই খবর পেলুম মধুখুড়ো, মাধব আর মানিকের নাম ধরেও কাল শেষ রাতে কে ডেকে ওই গান গেয়েছিল। বলা বাহুল্য তারা কেউই সাড়া দেয়নি। রঘু চাটুর্যে আর খেদারও কোনো খবর পেলুম না। তাদের সঙ্গে আর দেখা হয়নি, না হওয়াই ভালো। আপনারা শুনছিলেন গল্পে মহাকালের নিবেদনে হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক রাতের ইতিহাস। গল্প পাঠে ছিলাম আমি দীপ্ত কর্মকার। আমাদের এই আজকের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।